দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে একটা বিশাল পরিবর্তন আসতে শুরু করেছে। একদিকে শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে, অন্যদিকে তারেক রহমানের বেইজিং সফর থেকে যে সংকেত আসছে সেটা ভারতের কৌশলগত হিসাব নিকাশে এক বিশাল ধাক্কা দিচ্ছে। আজকে আমরা এই পুরো বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করব। তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখুন। প্রথমে চলুন শুরু করি সেই প্রশ্ন দিয়ে যেটা এই মুহূর্তে সবাই করছে, শেখ হাসিনা ঠিক কোথায় আছেন। দেখুন, 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এটা সবাই জানে। প্রথম দিকে জানা গিয়েছিল তাকে দিল্লিতে একটি সুরক্ষিত সরকারি বাসভবনে রাখা হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে তার অবস্থান নিয়ে ভারত সরকার ক্রমাগত নীরবতা পালন করে যাচ্ছে। আগে অন্তত মাঝে মধ্যে কূটনৈতিক সূত্রে কিছু তথ্য বেরিয়ে আসতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন এত গোপনীয়তা রক্ষা করছে? এটা বুঝতে হলে আপনাকে ভারতের বর্তমান কূটনৈতিক অবস্থানটা বুঝতে হবে। ভারত এই মুহূর্তে একটা অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। একদিকে বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত চাইছে, অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী দলগুলো মোদী সরকারকে প্রশ্ন করছে একজন পদচ্যুত বিদেশি নেতাকে আশ্রয় দিয়ে ভারতকে নিজে কূটনৈতিক জটিলতায় পড়ছে না। মজার বিষয় হলো, বাংলাদেশে এখন যা ঘটছে সেটা ভারতের জন্য পরিস্থিতি আরও কঠিন করে দিচ্ছে। আওয়ামী লীগ একের পর এক প্রভাবশালী নেতামন্ত্রী গ্রেফতার হচ্ছেন, বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন, অর্থাৎ বাংলাদেশে একটা পরিষ্কার বার্তা যাচ্ছে, আগের সরকারের কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়া সেটা ভারতের জন্য প্রতিদিন আরও বেশি করে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচনে জয়ের পর প্রতিটি নতুন সরকার প্রধান আন্তর্জাতিক মঞ্চে তার প্রথম সফরগুলোর মাধ্যমে একটা পরিষ্কার বার্তা দেন তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকার কোথায়। এটা কূটনীতির একটা অলিখিত নিয়ম। আপনি প্রথমে কোন দেশ যাচ্ছেন সেটা একটা শক্তিশালী সংকেত। এখন লক্ষ্য করুন, নরেন্দ্র মোদী নিজে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তারেক রহমান সে আমন্ত্রণ গ্রহণ না করে প্রথমে মালয়েশিয়া, তারপর সরাসরি চীনে গেলেন। কূটনীতির ভাষায় এটাকে বলে ডিপ্লোম্যাটিক সিগন্যালিং। এর মাধ্যমে বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের পররাষ্ট্রনীতি আর এককভাবে দিল্লি কেন্দ্রিক থাকবে না। তারেক রহমানের চীন সফরে মূলত তিনটি বড় ক্ষেত্রে আলোচনা ও সম্ভাব্য চুক্তির দিকে অগ্রসর হওয়ার সংকেত পাওয়া যাচ্ছে। প্রতিটি ক্ষেত্র আলাদাভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এগুলো একসাথে মিলে ভারতের জন্য একটা থ্রি প্রং প্রেশার তৈরি করছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে অত্যাধুনিক J-20 ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় $2.2 বিলিয়ন, যা বাংলাদেশের মুদ্রা হিসেবে প্রায় 27,000 কোটি টাকা। এখন J-10 কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু একটা যুদ্ধ বিমান না, এটা একটা কৌশলগত সক্ষমতা। J-10 এ ধরনের ভিভিআর বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম আছে। সেটা মানে হলো শত্রুপক্ষের বিমান চোখে দেখার আগেই তাকে আঘাত করা সম্ভব। পাকিস্তান ইতিমধ্যে এই বিমান ব্যবহার করে। 2019 সালে ভারতের বিরুদ্ধে যে বায়ুযুদ্ধ করেছিল সেখানে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ যদি সত্যি J-20 অর্জন করে তাহলে বঙ্গোপসাগরের আকাশসীমা এবং সামগ্রিক বিমান প্রতিরক্ষায় এটা একটা কোয়ান্টাম লিপ হবে। ভারতের রাফায়েলের একচ্ছত্র আধিপত্যের যে ধারণা ছিল সেটাতে গুরুতর চ্যালেঞ্জ তৈরি হবে। এটা হলো সেই ইস্যু যেটা ভারতের সবচেয়ে সেন্সিটিভ নার্ভে আঘাত করে। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা চলছে কয়েক দশক ধরে, কিন্তু কোনো চুক্তি হয়নি। ভারত গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তার পানি নিয়ন্ত্রণ করে, বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে, আর শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে উত্তরবঙ্গকে খরায় ফেলে। এটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভের জায়গা। এখন বাংলাদেশ চীনের সাথে প্রায় $1 বিলিয়ন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে আলোচনা করছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পে তিস্তার বাংলাদেশ অংশে ব্যাপক অবকাঠামো নির্মাণ, পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থার আধুনিকায়ন হবে। কিন্তু ভারতের উদ্বেগের আসল জায়গাটা অন্যখানে। তিস্তা অববাহিকা ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে। শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন স্নেক বলা হয়, মাত্র 13 থেকে 14 মাইল চওড়া একটা সরু ভূখণ্ড। এই করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের 7 সিস্টার্সের যোগাযোগ রক্ষা হয়। তিস্তা অববাহিকায় চীনের বড় অবকাঠামো প্রকল্প, সেটা ভারতের কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক। কারণ এর মানে হলো চীনের উপস্থিতি ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত পয়েন্টের কাছাকাছি চলে আসছে। তৃতীয় ক্ষেত্রটা অনেকেই হয়তো কম গুরুত্ব দিচ্ছেন, কিন্তু কূটনৈতিক দীর্ঘমেয়াদী হিসাবটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ঢাকা সফর এবং পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ ঘোষণা, এটা ভারতের জন্য একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধাক্কা। কেন? কারণ এতদিন বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে ভারত ছিল অন্যতম প্রধান গন্তব্য।
মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর ভারতে যেত। এটা শুধু শিক্ষার বিষয় ছিল না, এটা ছিল সফট পাওয়ার। যে দেশে আপনি পড়াশোনা করেন সেই দেশের প্রতি আপনার একটা স্বাভাবিক পক্ষপাতিত্ব তৈরি হয়। ভারত এই সফট পাওয়ারকে দীর্ঘদিন ধরে কাজে লাগিয়েছে। এখন পাকিস্তান যদি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বড় পরিসরে দরজা খুলে দেয় তাহলে ভারতের সেই সফট পাওয়ারে ফাটল ধরবে। এটা আজকে হয়তো বড় পরিবর্তন আনবে না, কিন্তু 10-15 বছর পর যখন এই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসবেন তখন তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে। এখন অনেকেই হয়তো ভাবছেন ভারত তো বিশাল দেশ, পরমাণু শক্তিধর বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, বাংলাদেশের এসব পদক্ষেপে কি সত্যিই তাদের কিছু যায় আসে? উত্তরটা হলো হ্যাঁ, যায় আসে, এবং অনেক বেশি যায় আসে। কারণ ভারতের সমস্যা শুধু সামরিক শক্তি না, সমস্যা হলো ভূকৌশলগত অবস্থানের। শিলিগুড়ি করিডোর হলো ভারতের অ্যাকিলিস হিল। 7টি উত্তর পূর্ব রাজ্যে ভারতের সেনা, রসদ, জ্বালানি সবকিছু এই একটিমাত্র সরু পথ দিয়ে যায়। যদি কোনো সংকটে এই পথ বন্ধ হয়ে যায় তাহলে ভারতের পুরো উত্তর পূর্ব অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখন বাংলাদেশ যদি চীনের সাথে গভীর সামরিক ও অবকাঠামো সম্পর্ক গড়ে তোলে, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি তিস্তা অববাহিকায়, তাহলে ভারতের এই দুর্বলতা আরও প্রকট হয়ে উঠবে। এই জন্যই দিল্লিতে এই মুহূর্তে উদ্বেগ চরমে। মোদী সরকার বুঝতে পারছে বাংলাদেশকে ট্যাকেল ফর গ্রান্টেড করার যে নীতি তারা দীর্ঘদিন ধরে অনুসরণ করেছে সেটা এখন তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে। এবার একটু পেছনে দাঁড়িয়ে বড় ছবিটা দেখি। দক্ষিণ এশিয়ায় এতদিন একটা অলিখিত নিয়ম ছিল, ভারতই এই অঞ্চলের নেতা, বাকি সবাই ফলোয়ার। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ সবাই ভারতের একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সার বা প্রভাব বলয়ের মধ্যে রাখতে চেয়েছে, কিন্তু গত কয়েক বছরে সেই ছবি দ্রুত বদলাচ্ছে। মালদ্বীপ ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে, শ্রীলঙ্কায় চীনা বিনিয়োগ বেড়েছে, নেপাল চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে, আর এখন বাংলাদেশ, যেটাকে ভারত সবসময় নিজেদের ব্যাকইয়ার্ড মনে করেছে, সেটাও স্পষ্টভাবে বলছে আমরা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করব। এটা ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক নাইটমেয়ার, কারণ চারপাশের দেশগুলো যদি একসাথে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসে তাহলে ভারতের আঞ্চলিক নেতৃত্বের দাবি পুরোপুরি ভেঙে পড়বে। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই পুরো পরিস্থিতি বাংলাদেশের জন্য শুধু সুযোগ না, ঝুঁকিও আছে। চীনের সাথে সম্পর্ক গভীর করা মানে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন বাড়া। বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের দ্বারা 3 দিক থেকে পরিবেষ্টিত। ট্রানজিট, বাণিজ্য, পানি, বহু ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে একটা সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা জরুরি। চীনের সাথে সম্পর্ক মানে ভারতকে পুরোপুরি বিরোধী পক্ষে ঠেলে দেওয়া। এটা বাংলাদেশের জন্য বুদ্ধিমানের কাজ হবে না, বরং চীনকে একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে ব্যবহার করে ভারতের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করা, সেটাই হবে সবচেয়ে কার্যকর কৌশল। আর ঠিক এটাই মনে হচ্ছে তারেক রহমান করতে চাইছেন। তিনি ভারতকে সরাসরি শত্রু বানাচ্ছেন না, কিন্তু বিকল্প তৈরি করে ভারতকে বাধ্য করছেন নতুন করে হিসাব কষতে। পুরো পরিস্থিতিটা সামনে রেখে যদি একটা কথা বলতে হয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। শেখ হাসিনার দিল্লিতে অনিশ্চিত অবস্থান, তারেক রহমানের বেইজিংয়ের সফর, চীনের সাথে সামরিক এবং অবকাঠামো চুক্তির সম্ভাবনা, পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক, এগুলো সব মিলিয়ে একটা বিশাল পটচিত্র তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসে বাংলাদেশ যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলো শুধু বাংলাদেশের না, পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা কি মনে করেন, বাংলাদেশের এই কৌশল কি সঠিক পথে যাচ্ছে নাকি অন্য কোনো পথ ধরা উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও সবার আগে পান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সচেতন থাকুন, তথ্য যাচাই করুন এবং নিজের দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।